নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের এতদিন শোনাচ্ছিলাম সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের সেই অজানার খোঁজের দ্বিতীয় খণ্ড। আজ আমি উপন্যাসের অন্তিম পর্ব পাঠ করব। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন অন্তিম পর্ব শোনাই। অবধূত নিজের ভাগ্য কখনো দেখেননি, কখনো যাচাই করেননি। আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ভালো করে নিজের কপাল পর্যন্ত পর্যবেক্ষণ করেননি। দুর্ভাগ্য মানুষকে তাড়া করে ফেরে এমন একটা কথা শোনা ছিল, কিন্তু নিজের বেলায় দেখছেন এর বিপরীতটাও তার থেকে কম সত্যি নয়। একে তিনি সৌভাগ্য বলবেন কিনা জানেন না, কারণ এর সঙ্গে আত্মতৃপ্তির যোগ স্বাভাবিক, তা তার নেই। কিন্তু কোথায় ছিলেন, আজ ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। নাম, যশ, খ্যাতি, অর্থ ধাওয়া করে আসছে। কাছের লোক, দূরের লোক তাকে দুঃখ জমা দেওয়ার মতো একটা মানুষ ভাবছে, শক্তির আধার ভাবছে। নিজের ভাগ্য গণনা না করেও তিনি বুঝতে পারছেন কর্মের আরো প্রবল স্রোতের মুখে তিনি ভেসে চলেছেন, ভেসে যাবেন। কিন্তু এর সঙ্গে তার নিজস্ব শক্তির যোগ কোথায়? অনেক রোগের তিনি হদিশ পান, ওষুধ সম্পর্কে বিচার বিবেচনাও প্রখর। মানুষের দিকে চেয়ে কিছু লক্ষণ ধরতে পারেন, তাপ পরিতাপ সম্পর্কে একটা ধারণা হয়। কিন্তু এসবের সঙ্গে তার নিজস্ব শক্তির যোগ কোথায়? অথচ কল্যাণীর দিকে চেয়ে মনে হয় শক্তি বলে কোথাও কিছু আছে যা তার নেই। শুভুর মৃত্যুর পর তিনি বড় রকমের একটা নাড়াচাড়া খেলেন। স্ত্রীর পাশে নিজেকে এমন শক্তিশূন্য আর কখনো মনে হয়নি। তার এই অস্তিত্ব যেন স্ত্রীর ওপর নির্ভরশীল। বক্রেশ্বরের ভৈরবী মা মহামায়া তাকে যেটুকু দিয়েছেন সেটা এই মেয়ের মুখ চেয়ে। কঙ্কালমালী ভৈরব তাকে দীক্ষা দিয়েছেন, তার দিকে মুখ তুলে চেয়েছেন, তা বড় আদরের এই মেয়ের জন্য। আজ তার যা কিছু তার সবই কল্যাণীর জন্য। শক্তি কি জানেন না, কিন্তু এই শক্তির বন্ধনে আটকে আছেন। ভাইয়ের মৃত্যুর পর একটা নীরব আক্রোশ তাকে যেন পেয়ে বসল, শক্তির দৌড় দেখার আক্রোশ। কল্যাণীর দোষ নেই, কিন্তু ভাইয়ের এমন অস্বাভাবিক মৃত্যুর উপলক্ষ তো বটে। কল্যাণী যা বলেন তিনি তার বিপরীত করেন। তাকে সাহায্যের জন্য ডেকে ওষুধ বানাতে বসলে বিকেল গড়ায়। এরই ফাঁকে ফাঁকে কল্যাণী যা এনে দেন বিরক্তি দেখিয়ে দিব্যি খেয়ে নেন। স্ত্রীর নিরম্ব উপবাস চলছে তা যেন খেয়ালই নেই। লোক আসার বিরাম নেই। হঠাৎ তাদের সেবার নেশায় পেয়ে বসল। তাদের জন্য হারুকে নিয়ে 3 মাইল দূরের বাজার যাও, রাঁধো, বারো, খাওয়াও। অসময়ে লোক আসার জন্য কল্যাণীর নিজের অন্ন কতদিন তুলে ধরে দিতে হয়েছে। সব থেকে নিঃশব্দে নিষ্ঠুর তিনি রাতের নিভৃতে। যে বাসনা শুভকে পাগল করেছিল সেই গোছেরই একটা লোভের বাসনা নিজের মধ্যে জাগিয়ে তোলেন। চোখে মুখে স্থূল আচরণে পরস্ত্রীকে ভোগের দখলে টেনে আনার উল্লাস প্রকট করে তুলতে চান। তিনি চান স্ত্রীর এই ধৈর্যের শক্তিতে ভাঙন ধরুক, সে বিদ্রোহ করে হার মানুক। শেষে কল্যাণী একদিন শুধু বললেন, তোমার কি হলো বলো তো? তুমি হঠাৎ এরকম হয়ে গেলে কেন? পছন্দ হচ্ছে না? অবধূত হেসে উঠেছেন। তাহলে তোমার শক্তির অস্ত্র হাতে নাও, তোমার শিব ঠাকুরকে ডেকে বলো তিনি বিহিত করুন, পারেন তো শুভর মতো শাস্তি দিন আমাকে। কল্যাণী হাঁ করে মুখের দিকে চেয়েছিলেন খানিক, তারপরে বললেন, তুমি একটা পাগল, লোকের চিকিৎসা না করে নিজের চিকিৎসা করাও। যে মানুষকে দেখে এখন শত শত মানুষ রোজ মাথা নত করে, হাত জোর করে, তাকে কল্যাণী অনায়াসে বলে বসল, তুমি একটা পাগল। কিন্তু এই এক কথায় অবধূতের কাঁধ থেকে যেন এক অপদেবতা বিদায় নিল। চিত্ত বিষণ্ণ তবু, নিজের ভিতরটা স্পষ্ট দেখতে পাচ্ছেন। কৃতদাস মূর্তি, রমণীর কৃতদাস, সেই রমণী নিজের স্ত্রী। শিকল ছেঁড়ার তাগিদে আবার দূরে পালানোর মন। এখানকার পসারের পরোয়া একটুও করেন না, লোকসানের হিসেব করেন না, কিন্তু একটু সূক্ষ্ম আবেগের তাড়নায় চট করে নড়তেও পারলেন না। শুভ বকুলকে বিয়ে করেছিল কিনা জানেন না। ও চলে যাবার আগে বকুলের কপালের সিঁথিতে সিঁদুর দেখেছিলেন। অবধূত বিয়ে নিয়ে মাথা ঘামান না,
বকুলকে অসহায় ভাতৃবধূই ভাবেন। তার প্রতি দরদ আর কর্তব্য তাকে সাময়িকভাবে আটকে ফেলল। শুভর এই 1 মাসের চিকিৎসা আর অপারেশনে বকুল একেবারে নিঃস্ব। সেলাইয়ের দোকান থেকে কি বা রোজগার ছিল? বকুল নিজে মুখ ফুটে কিছু বলেনি। অবধূত খোলাখুলি জিজ্ঞেস করে জেনেছেন। তার জন্য, আরো বিশেষ করে ওই 8.5 বছরের মিষ্টি দুষ্টু ছেলেটার জন্য মন চিন্তাচ্ছন্ন। ওদের সম্পর্কে বিমাতার সঙ্গে পরামর্শ করতে গেছিলেন, কিন্তু ওই মহিলা কঠিন, নিষ্পৃহ। স্পষ্ট বলে দিয়েছেন তার ওখানে ঠাঁই হবে না। বাড়ি তিনি মেয়ের নামে উইল করে দিয়েছেন। কল্যাণীর পরামর্শ মতো অবধূত ওদের কোন্নগরে নিজের কাছে এনে রাখার প্রস্তাব দিয়েছিলেন। বকুল রাজি হয়নি। সবিনয়ে বলেছে, আমার জন্য ভাববেন না দাদা, ধার দেনা মিটিয়ে এই দোকান দিয়ে ছেলেটাকে নিয়ে খেয়ে থাকতে পারবো, কিন্তু ছেলেটার জন্য আমার এখন থেকে অন্য ভাবনা। 9 বছরও বয়স হয়নি এখনো, কি দুরন্ত আর অবাধ্য ভাবতে পারবেন না। আপনি আর দিদি সব অপরাধ ক্ষমা করে ওর ওপর একটু আশীর্বাদ রাখুন। আপনাদের আশীর্বাদই আমার সব থেকে সম্বল। অবধূতের ধারণা কেন শুভর এত বড় অঘটন ঘটল বকুল সেটা আঁচ করতে পেরেছে। ছেলেটার নাম তপন, তপু। একটু বেশি মাত্রায় দুরন্ত যে মুখ দেখলেই বোঝা যায়। চঞ্চল 2 চোখ যেন সারাক্ষণ হাসে, আর কিছু করার মতলব ভাঁজে। ওকে নিজের কাছে এনে রাখার কথা বলতে পারতেন, কিন্তু ছেলেটাকে ছেড়ে ওর মা থাকে কি করে? তাছাড়া ছেলে কোলছাড়া হলে এই বয়সে সুশ্রী গরিব মাও কলকাতা শহরে খুব নিরাপদ নয়। বকুল কালো বটে, কিন্তু ভারী সুশ্রী। জোর করেই অবধূত তার ধার দেনা মিটিয়ে দিয়েছেন, আর বলেছেন ছুটি ছাটা হলেই তপুকে নিয়ে সে যেন কোন্নগরে তাঁর ওখানে কাটিয়ে আসে। ঈষৎ আগ্রহ ভরা 2 চোখ তুলে বকুল জিজ্ঞাসা করেছিল, দিদি বিরক্ত হবেন না? অবধূত হেসে জবাব দিয়েছেন, তোমাদের বরাবরকার মতো কোন্নগরে রাখার এই প্রস্তাবটা তাঁরই ছিল। বকুল বলেছে সামনের ছুটিতে ছেলেকে নিয়ে এসে কোন্নগরে গিয়ে দিদির কাছে থাকবে, তবে সপ্তাহে 2-3 দিন অন্তত দোকান দেখার জন্য তাকে কলকাতায় যাতায়াত করতে হবে। অবধূত এই কারণেই বেরিয়ে পড়তে পারেননি, কিন্তু ওরা আসার পর অবধূত যেন আর এক মায়ার বন্ধনে পড়ে গেলেন। হ্যাঁ, যেমন মিষ্টি আর তেমনি দুরন্ত বটে ছেলেটা, আর দুঃসাহসও বটে। অবধূতের অনেকবার ইচ্ছে হয় ওর কপালটা ভালো করে দেখেন। চোখে পড়ে না এমন অনেক সূক্ষ্ম আঁচড়ের কারিগরি। তার বিবেচনায় এটা ভালো লক্ষণ নয়। হাতের দিক থেকে আপনা থেকে যেটুকু নজর গেছে তাতেও খটকা লেগেছে। না, সাহস করে তিনি সজাগ চক্ষু নিয়ে ওর কপাল বা হাত দেখেননি। দুঃখিনী মায়ের ছেলে, কি দেখতে কি দেখবেন ঠিক কি? এক্ষেত্রে তাঁর কর্তা না সাজাই ভালো। জেঠুর সঙ্গে তপুর খুব ভাব। জেঠু হেসে হেসে সমবয়সীর মতো ওর সঙ্গে গল্প করে, ওর মনের কথা শোনে। জেঠুর টকটকে লাল জামাকাপড় ওর দারুণ ভালো লাগে। জেঠু এরকম জামাকাপড় পরে কেন, এই নিয়ে কৌতূহলের আর প্রশ্নের অন্ত নেই। বড় মাকেও ওর দারুণ পছন্দ। কল্যাণীকেই জিজ্ঞেস করে, তুমি এমন আগুন পানা সুন্দর হলে কি করে? একটা ধাক্কা নীরবে সকলকেই সামলাতে হয়। এই রূপের আগুনে ওর বাপ পুড়ে মরেছে। কল্যাণী হাসি মুখেই বলেছেন, আগুন আবার সুন্দর হয় কি করে রে? বাহ, আগুনের থেকে সুন্দর আর কোনো রং আছে? অবধূতের গম্ভীর মন্তব্য, রং সুন্দর হলে কি হবে, পোড়ায় যে। সেই জন্যই তো আগুন আমার আরো ভালো লাগে। এই ছেলেকে নিয়ে এরই মধ্যে অবধূত 2 অঘটন থেকে বেঁচেছে। এখানে আসার দিন কতকের মধ্যে বাড়ির কাছে পুকুর দেখে তপুর সাঁতার শেখার স্বাদ হয়েছে। হারু সাঁতার শেখাবে কথা দিয়েও দেরি করছে দেখে তার আর ধৈর্য থাকল না। দুপুরে সকলের অলক্ষ্যে বেরিয়ে গিয়ে হাফ প্যান্ট আর গেঞ্জি পরা অবস্থাতেই পুকুরে নেমেছে। সাঁতার মানেই হাত পা ছোঁড়া জানে, তাই করে গভীর জলে গিয়ে হাবুডুবু। উদ্বাস্তুদের কারো কারো চোখে পড়েছিল বলে রক্ষা। তাকে যখন তুলে আনা হয় আধমরা দশা। 6 দিন লেগেছে সুস্থ হতে। তারপরেই ঘোষণা করেছে অনেকটা নাকি শেখা হয়ে গেছে। হারু কাকা যদি জলদি সাঁতার শিখিয়ে না দেয় তাহলে একলাই আবার পুকুরে নামবে। অবধূত নিজে নিয়ে গিয়ে ওকে 7 দিন ধরে সাঁতারে পোক্ত করে তবে নিশ্চিন্ত। আর একদিন তার মনে হয়েছে জেঠুর বাড়ির একতলা ছাদ থেকে নিচে লাফ দিতে পারাটা সহজ ব্যাপার। তক্ষুনি সেই বীরত্ব দেখানোর ঝোঁক।
শব্দ শুনেই অবধূত, কল্যাণী আর বকুলের ত্রাস। তপু মাটিতে শুয়ে পড়েছে, যন্ত্রণায় মুখ বিকৃত। অবধূত ওকে শ্রীরামপুরে এনে এক্স-রে করে তবে হাঁপ ফেললেন। ফ্র্যাকচার হয়নি, তবে সাংঘাতিকভাবে মচকে গেছে। অবধূত নিজেই চিকিৎসা করেছেন। পায়ের গোড়ালির দিক কদিন পর্যন্ত ফুলে ঢোল, 7 দিনের মধ্যে দাঁড়াতেও পারেনি। অবধূত রক্তাক্ত মুখ করে বলেছেন, তুই এরপর আমার হাতে মার খাবি। মিষ্টি হাসি, দুষ্টু চাউনি। তারপর জবাব, মার খেলে আমার কিছুই হয় না, মা তো এক এক সময় মেরে মেরে শুইয়ে ফেলে। ভিতরটা মোচড় দিয়ে উঠেছিল অবধূতের। কপালটা আত্মিক মনোযোগে লক্ষ্য করবেন, হাতটা একবার দেখবেন। না, থাক। বলিস কি, এত দুষ্টুমি কেন করিস? দুষ্টুমি হয়ে যায়, কি করব। 2-3 মাস আগে মা এমন মার মারল যে রাতে একেবারে 3 ডিগ্রি জ্বর। কেন, তুই কি করেছিলি? পাথর ছুঁড়ে একটা লোকের মাথা দুফাঁক করে দিয়েছিলাম। মাকে সে গালাগাল করছিল আর সেলাই উলি বলেছিল। অবধূত শুনে থ। ওরা চলে যেতে বাড়ি যেন একেবারে ফাঁকা। কল্যাণীও ঘুরে ফিরে অনেকবার বলেছেন, ছেলেটা যেন বাড়িটাকে একেবারে ভরাট করে রেখেছিল। মাস 1.5 পরের এক শনিবার অবধূত জানলা দিয়ে দেখেন লজ্জা লজ্জা মুখ করে তপু বাঁশের গেট সরিয়ে ঢুকছে, কিন্তু পেছনে আর কাউকে দেখতে পেলেন না। তখনও ভাবলেন ও ছুটে এসেছে, মা ওর পিছনে আসছে। কিন্তু বাইরের বারান্দায় এসেও দেখেন ওর সঙ্গে আর কেউ নেই। কিরে, কার সঙ্গে এলি? একলাই। গলা শুনে কল্যাণীও এসে দাঁড়িয়েছেন। বলে উঠলেন, তোর মা তোকে একলা ছাড়ল? ঠোঁট উল্টে জবাব দিল, মা জানেই না। দুজনেরই চক্ষু স্থির। তপুর জোরালো কৈফিয়ত, রবিবারের পর সোম মঙ্গলবারেও তার স্কুল ছুটি। জেঠুর বাড়ি যাবার জন্য মাকে এতবার করে বলল, কিন্তু মা কানেই নিল না। এদিকে সে সাঁতার ভুলে যাচ্ছে, তাই চুপি চুপি একলাই চলে এসেছে। অবধূত হাসবেন না ওর মায়ের চিন্তায় উতলা হবেন? তুই কলকাতা থেকে এ পর্যন্ত চীনে একলা চলে এলি? সহজ তো। বাসের পয়সা আগেই জোগাড় করে রেখেছিলাম। হাওড়া স্টেশনে এসে লোককে জিজ্ঞেস করে জেনে নিলাম কোন গাড়ি কোন নগরে যাবে। গাড়ি ছাড়ার আগে ট্রেনে উঠে পড়লাম। টিকিট তো নেই, এক একটা স্টেশন এলেই নেমে পড়ি, আবার ছাড়ার সঙ্গে সঙ্গে উঠে পড়ি। হাওড়া থেকে কটা বা স্টেশন? অবধূত তক্ষুনি এক ভক্তকে ডাকিয়ে এনে বকুলের কাছে চিঠি লিখে তাকে কলকাতা পাঠিয়ে দিলেন। তারপর মঙ্গলবার বিকেলে তাকে নিজে সঙ্গে করে নিয়ে এলেন। বকুলকে বললেন, ওকে মারধর করবে না, ও আর এরকম করবে না বলেছে। ছেলের তক্ষুনি প্রতিবাদ, আমি বলেছি কয়েকটা দিন স্কুলে ছুটি পেলে মা যদি তোমার আর বড় মার কাছে নিয়ে আসে তাহলে আর এরকম করব না। রাগের মুখে ওর মা পর্যন্ত হেসে ফেলেছিল। এরপর 1 দিন 2 দিন না হোক, একসঙ্গে 4-5 দিনের ছুটি পেলেই ছেলেকে নিয়ে বকুলকে কোন্নগরে আসতে হয়। চলে গেলে অবধূত প্রত্যেকবারই কল্যাণীকে বলেন, এ আবার কি মায়ায় জড়িয়ে পড়ছি আমরা। জবাব না দিয়ে কল্যাণী শুধু হাসেন। অবধূত নিজের ভিতরে চোখ চালান। এই দুরন্ত মিষ্টি ছেলেকে একমাত্র বংশধর ছাড়া আর কিছু ভাবতে পারেন না। অনেকটাই তার ভিতর জুড়ে বসে আছে। দিন যায়, একে একে বছর গড়ায়। দিনে দিনে ছেলেকে নিয়ে মায়ের দুশ্চিন্তা আর নালিশ বাড়ছেই। এ ছেলেকে নিয়ে তার এক মুহূর্ত শান্তি নেই। পাড়ার যত দুষ্টু ছেলেরাও মোড়ল, দল বেঁধে মারামারি করে, কোনো কথা শোনে না। এই ছেলে এখানে রাখা আর ঠিক নয়, তাকে বাইরের খুব কড়া কোনো হোস্টেলে পাঠানো দরকার। প্রস্তাবটা অবধূত উড়িয়ে দিতে পারেন না, কিন্তু একটু খটকা লাগে অন্য কারণে। বলেন, কিন্তু স্কুলে তো বরাবর 1st 2nd হচ্ছে শুনি। বকুল বলে, সেই জন্যই আমার আশা দাদা। বাইরে গেলে ও হয়তো মানুষ হবে, কিন্তু এখানে থাকলে ও বয়ে যাবে। তপুর 15 বছর মাত্র বয়স তখন। অবধূতের ভিতরে আবার ওর কপাল আর হাত দেখার তাড়না। কিন্তু থাক, এখনো সাবালক হয়নি, সমস্ত চিহ্নই বদলাতে পারে। তপুকেই বলেন, তোকে আর কলকাতায় রাখবো না ভাবছি, বাইরে কোনো ভালো হোস্টেলে পাঠিয়ে দেব। ওর মা আর কল্যাণীর সামনেই জ্যাঠা ভাইপোতে আলাপ। দাও, ভালোই হবে, একটু স্বাধীনতার মুখ দেখব। স্বাধীনতার মুখ দেখবি মানে? রীতিমতো কড়া হোস্টেলে রাখবো। হাসি,
এমন হোস্টেল কোথায় আছে? মাকে তো বলেই দিয়েছি, বাইরে পাঠালে 7 দিনের মধ্যে আমি হাওয়া হয়ে যাব, আর আমার কোনো পাত্তাই পাবে না তোমরা। একবার পাঠিয়ে দেখুক না। বকুল বলে উঠেছে, তুই কি কখনো আমার দুঃখ দুশ্চিন্তা বুঝবি না? নাকে কেঁদো না তো। হোস্টেলে থাকবো না বলা সত্ত্বেও এক কথা তুমি বারবার বলো কেন? আমি কখনো অন্যায় করি? অবধূত হঠাৎ গর্জনি করে উঠেছেন, এই বেয়াদব, মায়ের সঙ্গে ফের ওরকম করে কথা বলবি তো কান ছিঁড়ে নেব। তপু গুম। পরে ভেবেচিন্তে অবধূত বকুলকে বলেছেন, পাঠাবার চেষ্টা করো না, যে ছেলে সত্যিই মুশকিল হতে পারে। আরো 2 বছর কেটে গেল। অবধূত কখনো বেরোন, কখনো বা ঘরে স্থিতি হন। তপুর বয়স 17। ফার্স্ট ডিভিশনে বেশ ভালো নম্বর পেয়ে পাশ করেছে। অঙ্ক আর সায়েন্সের পেপারে লেটার পেয়েছে। এবারে ফিজিক্সে অনার্সে বিএসসি পড়বে। অবধূতের দীর্ঘ নিঃশ্বাস পড়েছে। ওর বাপটাও রীতিমতো ভালো ছাত্র ছিল। আবার আনন্দে সেই রাতে ফিস্টও লাগিয়ে দিয়েছেন। কল্যাণীকে বলেছেন, তপুকে খুব ভালো করে খাওয়াও। কিন্তু মুখ শুকিয়ে বকুল এক ফাঁকে যা বলল শুনে অবধূত বেশ উতলা। সেটা 70 সালে সবে শুরু। নকশালরা তৎপর হয়ে উঠেছে। বকুলের ধারণা তপু তাদের খপ্পরে। পুলিশ এর মধ্যে 2 বার তাকে থানায় নিয়ে গেছে। অবশ্য জেরার পর ছেড়েও দিয়েছে। বকুল বলল, ওর কথা ভাবলে ভয় আমার বুক শুকিয়ে যায় দাদা। রাতে খাওয়া দাওয়ার পর তপুকে নিয়ে তিনি জেরায় বসেছেন। এসব কি শুনছি? ছাড়ো তো, মায়ের বেশি বেশি ভাবনা। আমি অন্যায় কিছু করছি না। থাপ্পড় খাবি তুই আমার হাতে। এক পড়াশোনা ছাড়া তোর অন্য কিছু করার দরকার কি? তুই এসব মুভমেন্টের কি বুঝিস? 17 বছরের ছেলের মুখে অদ্ভুত হাসি। বোঝার কি আছে বলো তো জেঠু? স্বাধীনতার নামে যে ভাঁওতাবাজি চলছে তাই বিশ্বাস করব? তা বলে এসব মারামারি কাটাকাটিতে বিশ্বাস করবি? তুমি নিশ্চিন্ত থাকো জেঠু, ওসবের মধ্যে আমি নেই। নকশাল নাম নিয়ে অনেক মুখ্য লোকও ঢুকে গেছে। দরকার ছাড়া মারামারি কাটাকাটির মধ্যে যাব কেন? দরকার পড়লে যাবি? জবাবে হাসি। অবধূত অনেক কথাই এরপর বলেছেন, কিন্তু ফল হয়েছে মনে হয়নি। তপু কলকাতায় গিয়ে ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি পড়া শুরু করল। তারপরে 3-3.5 বছরের খবর অবধূত আর রাখেন না। কারণ ঘরের বন্ধন ছেঁড়ার তাড়নায় এবারে তিনি যাকে বলে নিরুদ্দিষ্টই হয়েছেন। 3 বছরের ওপর দাঁড় ভাঙার কাকুরঘাটির মহাশ্মশানে কাটিয়েছেন। ফলে অনুভব করেছেন ঘটনার সাজে ডাক পড়েছিল বলেই তিনি সেখানে গিয়ে হাজির হয়েছিলেন, আর মেয়াদ ফুরোতে ফিরে আসতেও বাধ্য হয়েছেন। ঘরের বন্ধন ছেঁড়ার মানসিক তাগিদ এরপরে আর কখনো অনুভব করেননি। কোন নগরে ফিরে তপুর খবর শুনে তিনি ভীষণ বিচলিত। শুধু তপুর নয়, বকুলেরও। তারও নাকি শরীর স্বাস্থ্য ভেঙে আধখানা হয়ে গেছে। জীবনযুদ্ধে এবার এসে হারই মেনেছে। জীবন মৃত দশা। বেশি নয়, মাস 3-4 মাত্র আগের কথা। বিএসসি ফাইনাল পরীক্ষার পরেই তপু কোথায় ডুব দিয়েছে কেউ জানে না। পুলিশ দলবল সহ তাকে খুঁজছে। তাদের নামে ধরতে না পারলে দেখা মাত্র গুলি করার অর্ডার বেরিয়েছে। তাদের বিরুদ্ধে মারাত্মক সব অপরাধের অভিযোগ। পুলিশ বকুলের ডেরায় এসে তছনছ করেছে, সব ভেঙেচুরে একাকার করে দিয়েছে। তাকে অনেকবার করে টেনে হিচড়ে থানায় নিয়ে গেছে। জেরার নামে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে ভীষণ কষ্ট দিয়েছে। না, বকুল বিশ্বাস করে না তার ছেলে জঘন্য কোনো অপরাধ করেছে। দলের সঙ্গে ছিল বলেই অন্যদের সঙ্গে তার নামেও হুলিয়া বেরিয়েছে। তপু ফেরার হবার 3-4 দিন বাদে কল্যাণী ওর লেখা ছোট্ট একটা চিঠি পেয়েছিলেন। লিখেছে, বড় মা, বাধ্য হয়েই আমাকে সরে যেতে হচ্ছে। কপালে কি আছে জানি না, মাকে দেখো। কল্যাণী ফাঁপড়ে পড়েছেন। তখনও পর্যন্ত তাঁর কেবল হারু ভরসা। অবশ্য পাড়া প্রতিবেশীরাও ভরসা। বাবা নেই বলে তারাও সর্বদা মাতাজির খোঁজ খবর নেয়। কল্যাণী ততদিনে মাতাজি হয়ে বসেছে। হারুকে নিয়ে কলকাতায় এসে তার চক্ষু স্থির। বকুল শয্যাশায়ী, তাকে দেখে ফুঁপিয়ে কেঁদেছে। তারপর সব বলেছে। কল্যাণী তাকে নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন, কিন্তু বুদ্ধিমতী মেয়ে বলেই সে আসেনি। বলেছে, পুলিশ তপুর খোঁজে জাল ফেলে বসে আছে। আত্মীয় পরিজন কোথায় কে আছে খোঁজ করছে। বকুল বলেছে, কেউ কোথাও নেই।
কোন নগরে গেলে সেখানেও পুলিশের উৎপাত শুরু হবে। তপু হঠাৎ কখনো বড় মায়ের কাছে গিয়ে উপস্থিত হবে কিনা জানে না, তাই কোন নগরে গিয়ে তার ওখানকার আশ্রয় সে বিপন্ন করতে চায় না। কল্যাণী আর যায়নি, বকুলও আসেনি। খুব নিঃশব্দে কল্যাণী ব্যবস্থা যা করার করেছেন। এখান থেকে লোক পাঠিয়ে আগের থেকেও ভালো করে বকুলের দোকান সাজিয়ে দিয়েছেন। কিছুদিন আগে তপুর বিএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। কল্যাণী কাগজে খবর পড়ে অবাক হয়েছেন। এত কাণ্ডের মধ্যে থেকেও ওই দস্যি ছেলে কিনা ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েছে। অবধূত এরপর কলকাতায় গিয়ে খুব সাবধানে বকুলের সঙ্গে দেখা করেছেন। এমনকি চোখে পড়ার ভয়ে রক্তাম্বর ছেড়ে সাদা পোশাকে গেছেন। বকুল তাতেও মিনতি করে বলেছে, আপনি আর নিজে আসবেন না, জানাজানি হলে সকলেরই ক্ষতি। দিন বসে থাকে না। একে একে আরো 4টে বছর কেটে গেল। 76 সালের এপ্রিল মাস সেটা। শ্মশানের ধারে রাত 11টা, অনেক রাত্রি। অবধূত আর কল্যাণী জেগেই ছিলেন। কার্তিককে কি দরকারে কলকাতা পাঠানো হয়েছিল। বাবার সে পাকাপোক্ত চেলা এখন। দরজায় খুটখুট কড়া নাড়ার শব্দ শুনে ভাবলেন সেই ফিরে এসেছে, অথচ এই রাতে তার ফেরার কথা নয়। দরজা খুলেই অবধূত চমকে 2 পা পিছিয়ে গেলেন। আবছা অন্ধকারে কে একজন রিভলভার তাক করে আছে, তার পিছনে আরো একজন কেউ। সামনের লোকের চাপা হিস হিস গলা, টুঁ শব্দটি নয়। তারপরেই হিহি হাসি। হেই রে জেঠু, তুমি? আমি ভেবেছিলাম বড় মা দরজা খুলবে। ঘুরে তাকিয়ে বলল, এসরি না, চটপট ঢুকে পড়ো। এগিয়েও থমকালো। বাড়িতে বাইরের কেউ নেই তো জেঠু? তপন, তপু, তার সঙ্গে একটি মেয়ে, হাতে ছোট সুটকেস। নীরবে বিস্ময়ে মাথা নেড়ে অবধূত দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। রিনা নামে মেয়েটি ভেতরে পা দিতেই তপু তাড়াতাড়ি দরজা বন্ধ করল। ঘরে এসে দুজনেই ওরা তাকে আর কল্যাণীকে প্রণাম করল। কল্যাণীও অবধূতের মতোই হাঁ। তপুর চেহারা খুব বদলায়নি, তবে চুল একেবারে ছোট করে ছেঁটে ফেলার দরুন মুখের মিষ্টি ভাব একটু কমেছে, আর বেশ রোগা হয়েছে। মেয়েটির বয়স 21-22, মোটামুটি সুশ্রী আর স্বাস্থ্যবতী। এক নজরে তাকালেই বোঝা যায় অন্তঃসত্ত্বা। এই অচেনা বাড়িতে এরকম দুজনের সামনে পড়ে বেশ বিব্রত, কুণ্ঠিত মুখ। কিন্তু তপুর কোনো সংকোচের বালাই নেই। মুখে সেই আগের মতোই মিটিমিটি হাসি। একেবারে হাঁ হয়ে গেলে যে দুজনেই। এই হলো রিনা, আমার বিয়ে করা বউ। আবার হাসি। বিয়েটা অবশ্য সিঁদুর পরিয়ে আর মালা বদল করে যে যার ইচ্ছে মতো করেছি, তার জন্য রিনার একটু খুঁতখুঁতুনি আছে। আমি ওকে বলেছি জেঠুর কাছে গেলে উনি তন্ত্রমতে আমাদের দারুণ বিয়ে দিয়ে দেবেন ক্ষণ। যাক, কথা পরে। সকাল থেকে এ পর্যন্ত আমাদের পেটে দানা পড়েনি। কি দেবে দাও, যা হোক কিছু পেলেই হলো। কল্যাণী ব্যস্ত পায়ে চলে গেলেন। খাওয়া দাওয়ার পর রিনাকে শুইয়ে দিয়ে এদিকের ঘরে এলেন। অবধূত রিভলভার আর চামড়ার পাতের কেসের মতো জিনিসটা তার হাতে দিয়ে গম্ভীর মুখে বললেন, এগুলো খুব সাবধানে রেখে দিও। কল্যাণী দেখলেন কেসের মতো জিনিসটাই গুলি। তার কপালে ঘাম দেখা দেবার দাখিল। ওগুলো শাড়ির আড়াল করে বসলেন। অবধূত বললেন, মাকে ওভাবে কষ্ট দিয়ে কি পেলি? মায়ের খবর রাখি শতভাগা? আমি সব খবরই রাখি জেঠু, তোমার খবরও রাখি। তুমি 3 বছরের ওপর নিপাত্তা হয়েছিলে, এটা আমার হিসেবের মধ্যে ছিল না। যাক, এখন কি ব্যাপার, কি অবস্থা বল? এখনো পালিয়ে বেড়াতে হচ্ছে? তপু হাসল। অন্য সব অপরাধের সঙ্গে জড়িয়ে এখন তো আমি আরো বড় আসামি। খুন আর অ্যাবডাকশন 2 কেসই ঝুলছে। কল্যাণী বলে উঠলেন, তুই এসব করেছিস? নিজেকে আর রিনাকে বাঁচানোর জন্য খুন করেছি বড়মা। রিনাকে অ্যাবডাক্ট করার ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে। এর পরের ঘটনা শুনে দুজনেই স্তব্ধ। বাড়ি ছাড়ার পর তপু তার দলবল নিয়ে শেয়াল কুকুরের মতো পালিয়ে বেরিয়েছে। 1 দিন 2 দিন নয়, 3 বছর। শেষের একটা বছর সঙ্গে রিনা। লোক বুঝে ছোটখাটো হামলা তারা করেছে। বিপাকে পড়ে কাউকে কাউকে জখম করেও পালাতে হয়েছে। কিন্তু খুন কাউকে করেনি তখনো পর্যন্ত। খুন কাউকে সত্যি করতে হয় না। ভয় দেখিয়ে অনেকটা কাজ হাসিল করা যায়। কিন্তু শেষের দিকে যা করত সেটা কোনো রাজনীতির ব্যাপার নয়। নিজেদের বেঁচে থাকার তাগিদেই ওটুকু করতে হতো। ইউনিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
পুলিশের গুলি খেয়ে অনেকে মরেছে, অনেকে ধরা পড়ে জেলে পড়ছে। রিনা কলকাতায় তাদের পাড়ার মেয়ে। ওর বাবা ছাপোষা কেরানি, দুটো ছেলে আর এই মেয়ে। ছেলে দুটো তেমন লেখাপড়া করার সুযোগ না পেয়ে ফ্যাক্টরির কাজে ঢুকেছিল। বাপ তখন অসুস্থ, রিটায়ার করেছে। তপু যে বছরে বিএসসি পরীক্ষা দেয় সে বছরই রিনা হায়ার সেকেন্ডারি পরীক্ষায় পাশ করেছিল। তপুর সঙ্গে আলাপ ছিল না, কিন্তু মুখ চেনা ছিল। সেই তখন থেকেই পাড়ার জোনা কয়েক আর বেপাড়ার একজন পয়সাওয়ালা গুন্ডাগোছের ছেলে রিনার পিছনে লেগেছিল। তপু তাদের একেবারে আচ্ছা করে সামলে দিতে আর বেপাড়ার ওই পয়সাওয়ালা বড় লোকের গুন্ডাগুলোকে আচ্ছা করে ঠেঙিয়ে দিতে ওরা কিছুদিন চুপ মেরেছিল। রিনা বাড়িতে কিছু বলেনি, বলে কি লাভ, কিন্তু তপুর প্রতি ভারী কৃতজ্ঞ ছিল। তখন একটু একটু আলাপ ছিল, কিন্তু তারপরেই তো তপুকে গা ঢাকা দিতে হয়। হায়ার সেকেন্ডারি পাশ করার পর রিনা প্রায় বছর 3 ছোট ছোট ছেলে মেয়ে পড়িয়ে সামান্য কিছু রোজগার করত। এই সময় একজন তাকে টাইপ শিখতে পরামর্শ দিল, কিন্তু রাত 8টার আগে রিনার ফুরসত ছিল না। প্রাইভেট টিউশনি আর বাড়িতে রান্না করে সময় পেত না। 8টা থেকে 9টা বাড়ির আধ মাইলের মধ্যে টাইপিং স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু ওই বড় লোকের গুন্ডা ছেলে যে এভাবে ওঁত পেতেছিল জানত না। আবার ওকে তারা উত্ত্যক্ত করতে শুরু করেছিল, চিঠিতে হুমকি দিত, কিন্তু রিনার এসব গায়ে মাখলে চলবে কেন? টাইপ স্কুল থেকে এক বৃষ্টির রাতে ফেরার সময় ওরা তাকে জোর করেই গাড়িতে তুলে নিল। চোখের পলকেই ঘটে গেল ব্যাপারটা। রিভলভার পিঠে ঠেকিয়ে সেই বড় লোকের গুন্ডা ছেলের দল ওকে গাড়িতে তুলে নিল। একটু আদ্র দূরে যারা ছিল ভালো করে তারা কেউ বুঝতেই পারল না। পরে জেনেছে ওই ছেলে আগে আরো 2টো মেয়ে তুলে নিয়ে পালিয়েছে। বুকে রিভলভার ঠেকিয়ে নিজেই নিজের কেরামতির কথা শুনিয়ে রিনাকে শাসিয়েছে, মুখ বুজে থাকলে প্রাণে বাঁচবে, 2-10 দিন পরে হয়তো বাড়িতেও ফিরতে পারবে, নইলে খতম হতে হবে। একটু হেসে বলল, ওদেরও কি বরাত দেখো জেঠু, ডায়মন্ড হারবারের যে জঙ্গলে আমার ঘাঁটি তার কাছাকাছি একটা ছোট বাংলোয় রিনাকে এনে তোলা হয়েছে। আরো কত তো জায়গা আছে। রিনার বরাত ভালো না হলে ওরা ওখানেই বা আনবে কেন? আমাদের তখন সতর্ক প্রহরা, কে আসছে যাচ্ছে সর্বদিকে নজর রাখতে হয়। আমি দেখিনি, আমার দলের একজনের সন্দেহ হলো ফুর্তি করার জন্য মোটরে করে একটা মেয়েকে তুলে আনা হয়েছে। কারণ যতদূর মনে হয় রাতের অন্ধকারে জোর করেই তাকে গাড়ি থেকে নামিয়ে ওই বাংলোয় ঢোকানো হয়েছে। খবর পেয়ে দলের 5 জনকে নিয়ে নিঃশব্দে তপু বাংলোয় হানা দিল। ওই ছেলের দল তখন একটা ঘরে মদের বোতল খুলে বসেছে, আর ওই বড় লোকের গুন্ডা ছেলে অন্য একটা ঘরের দরজায় রিনাকে বসে আনতে চেষ্টা করছে আর হুমকি দিচ্ছে, টুং শব্দ করলে বা কোনো রকম বাধা দিলে ওই ছেলেরা এসে তাকে ধরবে এবং সে যা করার ওদের সামনে করবে। তপুর দলের ছেলেরা নিঃশব্দে গিয়ে তার সঙ্গীদের উপর চড়াও হলো। রিভলভার তুলে ইশারায় একেবারে বোবা হয়ে থাকতে হুকুম করল। তারা জমদূত দেখে হকচকিয়ে গিয়ে নির্বাক। রিভলভার হাতে তপু সশব্দে দরজা খুলল। রিনার পরনে তখন কেবল সায়া, ছেঁড়াখোড়া শাড়িটা মাটিতে পড়ে আছে। সেই অবস্থাতেই ধস্তাধস্তি চলছে। রিনা মরিয়া হয়ে বাঁচার শেষ চেষ্টা করছে। চমকে সেই গুন্ডা ছেলে ছিটকে উঠে দাঁড়ালো, 2 হাত দূরে রিভলভার হাতে সমন দেখে স্থির। কিন্তু গন্ডগোল করে ফেলল রিনা। আবার তাকে দেখে তপুও কয়েক মুহূর্তের জন্য হতচকিত। তারই মধ্যে রিনা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে বাঁচাও বলে চেঁচিয়ে উঠল। সেই কয়েক পলকের সুযোগে ওই গুন্ডা ছেলে পকেট থেকে রিভলভার বার করে তাক করল। রিনাকে ভয় দেখাবার জন্যই ওটা সঙ্গে রেখেছিল বোধহয়, কিন্তু এতদিনের তপুর পিছনেও চোখ গজিয়েছে। মুহূর্তের মধ্যে তার হাতের রিভলভার গর্জে উঠল। ওই বদমায়েশের ভোগের স্বাদ চিরদিনের জন্য মিটে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। গুলির শব্দে কে কাকে মারল ভেবে না পেয়ে সবাই ছুটে এলো। সেই ফাঁকে ওখানকার ফুর্তিবাজরা অন্ধকারে প্রাণের দায়ে দিশেহারার মতো ছুটে পালালো। এরপর বাধ্য হয়ে রিনাকে নিয়ে তাদেরও গা ঢাকা দিতে হয়েছে। মাঝের একদিন বাদ দিয়ে তার পরের দিন সমস্ত কাগজের প্রথম পাতায় বেরুল 4 বছর আগের নকশালপন্থী সমাজবিরোধী আসামি তপন চ্যাটার্জি সদলে অতর্কিতে কলকাতার অমুক জায়গায় হানা দিয়ে রিনা রায় নামে একটি অবিবাহিতা তরুণীকে গাড়িতে তুলে নিয়ে গেছে। জানা গেল সেখানেই তার ঘাঁটি ছিল। ওই পাড়ারই একটি তরুণ দল তাদের অন্য পাড়ার এক বন্ধুর গাড়িতে সেদিকে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিল।
বিপদের আঁচ পেয়ে তারা ওই গাড়ির পিছু নেয় এবং ঘাঁটির সন্ধান পায়। মেয়েটিকে জঙ্গলে একটি পরিত্যক্ত পোড়ো বাংলোয় তোলা হয়েছিল। পিকনিকের দলটি হানা দিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করে। তপন চ্যাটার্জি গুলি চালিয়ে গাড়ির মালিক বন্ধুটিকে হত্যা করার ফলে অন্যরা পালাতে বাধ্য হয়, ইত্যাদি। মৃত ছেলেটির নাম সুধীর দত্ত, বয়স 28, এক অবস্থাপন্ন পরিবারের দ্বিতীয় এবং কনিষ্ঠ সন্তান। তপু রিনাকে তার বাপের কাছে যেভাবে হোক পাঠাতে চেষ্টা করেছিল, কিন্তু রিনা একেবারে বেঁকে বসেছিল। সে আত্মহত্যা করবে, তবু আর বাড়ি ফিরবে না। তপুকে বলেছে, আমাকে বিয়ে করো, যেভাবে রাখো আমি সেভাবেই থাকব। বাবার কাছে ফিরে গেলে ওই হায়নার দল আবার আমাকে ছিঁড়ে খাবে। তপু হাসি মুখেই জেঠুকে বলেছে, কলকাতায় থাকতেই রিনাকে তার ভালো লাগত। দূর থেকে দেখত। সামান্য আলাপ হওয়ার পর আরো ভালো লেগেছিল। ওই গুন্ডার দলকে কলকাতায় একেবারে ঢিট করার পর থেকে রিনাও তাকে শ্রদ্ধা করত। প্রায় 1 বছর যে কিভাবে কেটেছে ওরাই জানে। দল তো ভেঙেই গেছে, কিন্তু গোপনে সাহায্য করার মতো অবস্থাপন্ন লোক ছিল। রিনাকে নিয়ে কত জায়গায় ঘুরে ঘুরে গা ঢাকা দিতে হয়েছে ঠিক নেই। ফলে অনেক সময় সাহায্য পেতে দেরি হয়েছে। তখন একবেলা খাওয়া জোটেনি, এমন দিনও গেছে। নাম ভাঁড়িয়ে প্রাইভেট টিউশনি জোগাড় করে কদিন না যেতে ভাঁওতা দিয়ে আগাম টাকা নিয়ে সরে পড়তে হয়েছে। তপু হেসে উঠল, কিন্তু বিয়ে করলে যে আবার সাবধান হওয়া সত্ত্বেও ছেলেপুলে আসার ঝামেলা পোহাতে হবে, এ কি আর হিসেবের মধ্যে ছিল? তাই রিস্ক নিয়ে তোমার কাছে না এসে করি কি? মায়ের কাছে রাখা যাবে না, 24 ঘন্টার মধ্যে পুলিশের নজরে পড়বে। রিনার বাবার তো এই অবস্থা, তার উপর হারানো মেয়ে ফিরেছে জানাজানি হলে সেখানেও একই বিপদ। আপাতত সব দায় তোমার উপর চাপিয়ে দিয়ে আমি সরে পড়ব। কিন্তু আমি বড় ক্লান্ত জেঠু, অন্তত 5-7 দিনের বিশ্রাম দরকার। কটা দিন সকলের চোখ থেকে আমাকে আগলে রাখতে পারবে না? সমস্ত রাত অবধূত ছটফট করেছেন আর পায়চারি করেছেন, বিছানায় গা পর্যন্ত দিতে পারেননি। পরদিন সকালে চা খেতে খেতে তপুকে বলেছেন, এখানে তোর লুকিয়ে থাকার কোনো রকম চেষ্টা করারই দরকার নেই। এখানে তোকে চেনে একমাত্র হারু, তাকে সমঝে দিলে সে মুখ সেলাই করে থাকবে। আর কার্তিক নামে একটি ছেলে থাকে, সে জানবে তুই আমার নিকট আত্মীয়, মধ্যপ্রদেশে থাকিস, দরকারি কাজে বিদেশে চলে যেতে হচ্ছে বলে এখানে বউ রেখে যাচ্ছিস। বাড়ির মধ্যে লুকিয়ে চুরিয়ে থাকলেই বরং লোকের সন্দেহ হবে। এটাই ভালো পরামর্শ মনে হলো তপুরও। কিন্তু ও ভেবে পাচ্ছিল না, জেঠু কথা যখন বলছিল ওর মুখের ওপর তার দৃষ্টিটা এমন স্থির আর তীক্ষ্ণ কেন? মুখ কপাল সব যেন ফালা ফালা করে দেখার চেষ্টা। জিজ্ঞেস করেছিল, কি হলো? বস, আসছি। উঠে হাত দেখার বড় ম্যাগনিফাইং গ্লাসটা নিয়ে এলেন, কিন্তু হাত নয়, একাগ্র মনোযোগে ওর কপালটা কাছে এনে আগে কপাল দেখতে লাগলেন। দেখছেন তো দেখছেনই, শুধু কপাল কেন, নাক, কান, কানের পিছন, এমনকি গলা পর্যন্ত। সামনে বসে রিনাও হাঁ করে দেখছে। জ্যাঠা শ্বশুরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, 2 চোখ অস্বাভাবিক রকমের তীক্ষ্ণ হয়ে উঠেছে। কপাল মুখ দেখার পর তেমনি মনোযোগ দিয়ে হাত দেখতে লাগলেন। একবার জিজ্ঞেস করলেন, তোর ঠিক বয়স এখন কত? একেবারে ঠিক তো বলতে পারবো না, 24 চলছে। হেসে উঠল, কিন্তু জেঠু রাগ করো না, এসব আমি কিছুই বিশ্বাস করি না। অবধূত পাথর মূর্তি, তোর বিশ্বাসের দরকার নেই, আমি নিজের বিশ্বাসের কিছু খুঁজছি। এই দেখার ঝোঁকে 1 ঘন্টারও বেশি কেটে গেল। অবধূত তারপরেও গম্ভীর, কেবল পায়চারি করছেন, কপালে ঘাম। মাঝে মাঝে আরো 2-1 বার তপুর সামনে এসে দাঁড়িয়েছেন। চাউনি তেমনি তীক্ষ্ণ তীব্র। তপু ধরেই নিল শিগগির তার ফাঁড়া টাড়া অর্থাৎ ধরা পড়ার সম্ভাবনা আছে কিনা জেঠু তাই দেখছে। হয়তো তার বিবেচনায় ভালো দেখছে না বলেই এত উতলা, এমন গম্ভীর। কিন্তু তপু বেপরোয়া, জীবন মৃত্যুর মাঝখানে তো কবে থেকে দাঁড়িয়ে আছে। কেবল কল্যাণী বুঝেছেন। এক ফাঁকে তাকে জিজ্ঞেস করেছেন, কেমন দেখছো? পরিষ্কার। আগে সাহস করে সেভাবে দেখিনি কখনো, কিন্তু এখন মনে হয় আগের থেকেও ঢের বেশি পরিষ্কার। কিছু সময়ের জন্য ঝামেলা, তারপর সব পরিষ্কার, দীর্ঘ আয়ু। কেবল একটু শোকের চিহ্ন আছে, সেও ওর নিজের বা রিনার শরীরগত কিছু নয়,
কোনো নিকটজনের কিছু হতে পারে। ইতিমধ্যে এক ফাঁকে তিনি রিনার হাত আর কপালও যত্ন করে দেখেছেন। কল্যাণী স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোমার নিজের দেখা আর বিশ্বাস নিশ্চয় ঠিক। শিব ঠাকুর নিশ্চয় আর আমাদের বা বকুলকে কোনো বড় দুঃখের মধ্যে ফেলবেন না। পেটো কার্তিক এসে দেখল এবং জানল বাবার বাড়িতে আত্মীয় অতিথি এসেছে। তাকে কদিন রাতে বসেদের বাড়িতে থাকতে হবে। স্ত্রী নিয়ে বাইরের ভক্তরা কেউ 2-5 দিন বাবার কাছে গেলেও তাকে রাতে বসেদের বাড়িতে আস্তানা নিতে হয়। কিন্তু সেজন্য নয়, কার্তিক হতভম্ব আর উতলা বাবার মধ্যে একটা চাপা অস্থিরতা আর উত্তেজনা দেখে। আধ ফর্সা মুখ সর্বদা লাল, কোনো কাজে মন দিচ্ছেন না, কেবল ভাবছেন আর পায়চারি করছেন। শনি মঙ্গলবার নয়, পরপর 3 রাত তিনি শ্মশানে কাটিয়েছেন। তাকে দেখে মনে হয়েছে জীবনে তিনি এমন সমস্যার মধ্যে কখনো পড়েননি। কেবল পায়চারি করেন আর ভাবেন। সন্ধ্যার পরেই শ্মশানে চলে যান। ঘাবড়ে গিয়ে কার্তিক মাতাজিকেই জিজ্ঞেস করেছে, মা, বাবার হঠাৎ হলো কি? অসুখে পড়ে যাবেন যে? মাতাজিও ভীষণ গম্ভীর। 2 কথায় জবাব দিয়েছেন, জানি না। তপু একটু অবাক হয়ে বলেছে, জেঠু যে আজকাল দেখি প্রায় শ্মশানচারী হয়ে পড়েছে। 3 বছরের ওপর বাইরে কাটিয়ে আসার পর থেকেই এরকম হয়েছে বুঝি? কল্যাণী জবাব দেননি। সেই রাতে অবধূত রিনাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। সে আসতে হাসি মুখেই বললেন, বসো। রিনা কাছে বসে জিজ্ঞেস করল, আজ আপনার শ্মশানে যাওয়া নেই? না, আজ আর না। আমার শ্মশানে যাওয়া নিয়ে তপু কিছু বলে টলে নাকি? বলে এরকম করলে শরীর ভেঙে যাবে, বড়মার বাধা দেওয়া উচিত। আপনাকে যত ভালোবাসে আর শ্রদ্ধা করে পৃথিবীতে এমন আর কাউকে করে না। অবধূতের স্বরে কৌতুক, কিরকম? রিনা জবাব দিল, বলে দেবতা টেবতা জানিও না, বিশ্বাসও করি না। নরদেবতায় বিশ্বাস করি। আমার কাছে জেঠু সেই দেবতা। অবধূত হেসে উঠলেন। শুনে তোমার কি মনে হলো? আমারও তাই বিশ্বাস করতে ভালো লাগলো। সেই রাতেই অবধূত বেশ একটা মজার অনুষ্ঠান করলেন। নিজে বসে তপু আর রিনাকে আনুষ্ঠানিক বিয়ে দিলেন। বললেন, বিয়ের খাওয়া কাল দুপুরে। এক কল্যাণী ছাড়া কেউ জানেন না। শেষ রাতে উঠে অবধূত নিঃশব্দে বাড়ি ছেড়ে বেরুলেন। যাতায়াতের ট্যাক্সি ভাড়া করাই ছিল। ট্যাক্সি যেখানে অপেক্ষা করার কথা সেখানেই অপেক্ষা করছে। সকাল 5টার মধ্যে তিনি এসে দরজায় কড়া নেড়ে বকুলের ঘুম ভাঙালেন। এই সময় বকুল তাকে দেখে ভীষণ চমকে উঠেছিল। অবধূত ভিতরে এসে বসলেন না, কেবল বললেন, কোনো ভয় নেই, তপু এসেছে, আমার কাছে আছে, আজই চলে যাবে। তুমি খেয়ে দিয়ে বেলা 1টা-1.5টার মধ্যে চুপচাপ কোন নগরে আমার বাড়ি চলে যাবে। এখন আর কোনো কথা নয়, আমাকে একটা দরকারি কাজে এক্ষুনি এক জায়গায় যেতে হবে। বকুল বিমূঢ়ের মতো দাঁড়িয়ে। অবধূত বেরিয়ে এসে আবার ট্যাক্সিতে উঠলেন। সেখান থেকে সোজা পার্ক স্ট্রিটে তাঁর এক জাঁদরেল পুলিশ অফিসারের কোয়ার্টার্সে। তার বদ্ধ পাগল মেয়েকে তিনি ভালো করেছিলেন। সেই থেকে ওই পরিবারটি তার বিশেষ ভক্ত এবং অনুগত। তাকেও ঘুম ভাঙিয়ে তোলা হলো। অবধূত তাঁর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলে ভোর 6:30টার মধ্যে আবার ট্যাক্সিতে। 8:30টার মধ্যে এক রাশ বাজার করে আবার কোন্নগরে নিজের বাড়িতে। তপু আর রিনা ভাবল, জেঠু এই বাজার করতেই সকাল সকাল বেরিয়েছিল। পেটো কার্তিকও তাই ভেবেছে। খুব ফুর্তির মধ্যেই দুপুরের খাওয়া দাওয়া শেষ হলো। খানিক বাদেই তপু আর রিনা হতবাক। কলকাতা থেকে বকুল মা এসে হাজির। তপু আকাশ থেকে পড়ল, মা, তুমি এখানে? এ কি কাণ্ড! বকুলও তেমনি অবাক। হকচকিয়ে গিয়ে বলল, কেন, দাদা যে সকালে নিজে গিয়ে তুই এসেছিস বলে আমাকে আসার কথা বলে এলেন। অবধূত হেসে তাদের নিরস্ত করলেন, এসব নিয়ে পোস্টমর্টেমের দরকার নেই। বকু, এই তোমার ছেলের বউ রিনা, দেখো কি মিষ্টি মেয়ে। বকুল আবারও বিমূঢ়। বিকেল 4টের মধ্যে শুধু বাড়ির লোক কেন, পাড়া শুদ্ধ হতচকিত। অবধূতের বাড়ি পুলিশ ঘেরাও করেছে। রিভলভার উঁচিয়ে 5 জন পদস্থ কর্মচারী এসে তপুকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার করল। আর সকলেই হতবম্বের মতো দেখল তাদেরও যে ওপরওয়ালা, তিনি অবধূতের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। নির্বাক নিষ্পন্দ সকলে। বকুল আর রিনা থরথর করে কাঁপছে। তারা বিবর্ণ পাংশু।
তপু সকলেরই আগে ব্যাপার বুঝেছে। দু চোখে গলগল করে ঘৃণা ঠিক রচ্ছে। পৃথিবীর আর যে কেউ এমন বিশ্বাসঘাতকতা করলে এত বজ্রাহত হতো না, এত ঘৃণা করত না। সেই ঘৃণার আগুন শুধু চোখে নয়, গলা দিয়েও ঠিক রচ্ছে। তুমি 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 এ কাজ করেছো তাহলে? এই জন্যই ভোর না হতে তোমার কলকাতায় ছোটার দরকার হয়েছিল? আমার মাকেও এমন দৃশ্য দেখাবার লোভ সামলাতে পারোনি? তাকে তুলে নিয়ে যাওয়ার আগে বলেছে, কাউকে হত্যা করার জন্য আমি কখনো অস্ত্র হাতে তুলিনি, কেবল দুজনের প্রাণ বাঁচাতে একটা খুন করেছি। কিন্তু জেনে রেখে দাও, যদি আমার ফাঁসি না হয়, আর যদি আমি কখনো ফিরি, আর তোমার ঈশ্বর যদি ততদিন বাঁচিয়ে রাখে, খুব ঠান্ডা মাথায় আমি আর একটা হত্যা করব। সেদিন কোন ঈশ্বর তোমাকে রক্ষা করতে পারে আমি দেখব। তপুকে নিয়ে ওরা চলে গেল। ধূপ করে একটা শব্দ হতে সকলে সচকিত হয়ে দেখে রিনা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। অবধূত আগেই ছুটে এসে তাকে তুলে ধরতে গিয়ে বাধা পেলেন। বিকৃত গলায় বকুল বলে উঠল, ও যেমন আছে থাক, আপনি আগে বলুন তপু একই বলে গেল। যা বলে গেল তা ঠিক কি না? বজ্র গম্ভীর ধমকের সুরে অবধূত বলে উঠলেন, সেটা জানতে বুঝতে হলে একটু অপেক্ষা করতে হবে। আমি কেন কি করেছি এই স্নায়ু নিয়ে বোঝা তোমার পক্ষেও সম্ভব নয়। পেটোকার্তিকের দিকে তাকিয়ে হুঙ্কার ছাড়লেন, দাঁড়িয়ে দেখছিস কি? জল নিয়ে আয়। ওই মুখের দিকে চেয়ে বকুল বিহবল বিভ্রান্ত। বাবার এই মূর্তি কার্তিকও কখনো দেখেনি। সে ঊর্ধ্বশ্বাসে জল আনতে ছুটল। রিনা ঠাকুর ঘরে শুয়ে আছে, কল্যাণীর কোলে তার মাথা। জলের ঝাপটায় জ্ঞান ফিরতে অবধূতের ইশারায় কল্যাণী তাকে এ ঘরে নিয়ে এসেছে। তার বিমূঢ় দৃষ্টি ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। তার মনে হচ্ছে সে কেবল ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন দেখে উঠেছে একটা। অবধূত শোবার ঘরে গেছলেন, একটু বাদে ফিরে এলেন। থমথমে মুখ। ঘরে পাড়ার দু একজন মহিলা ছিল। তাদের বললেন, আপনারা এখন বাইরে যান মা, আমার এ ঘরে একটু কাজ আছে। তাঁরা তক্ষুনি চলে গেলেন। অবধূত পেটোকার্তিক আর হারুকে চলে যেতে বললেন। তারপর দু হাত কোমরে তুলে ঝুঁকে রিনার দিকে তাকালেন। খুব কোমল গলায় বললেন, একটু ভালো বোধ করছিস তো মা? তোর বড় মায়ের ঠাকুর ঘরে দাঁড়িয়ে বলছি, আমি কি এমন কিছু করতে পারি যাতে তপুর, আমাদের একমাত্র বংশধরের এতটুকু ক্ষতি হয়? এর পরের ম্যাজিক তোকে আর তোর শাশুড়িকে যদি আমি না দেখাতে পারি, তাহলে এই দেখ, এটা চিনিস? রিনার মুখে কথা নেই। চিনেছে তপুর সেই রিভলভার। বকুল বিস্ফারিত নেত্রে চেয়ে আছে। তার দিকে চেয়ে অবধূত বললেন, এটা তোমার ছেলের। তপু আমাকে রাখতে দিয়েছিল, গুলিও আছে। শোনো বকুল, রিনা শোন, আমি যা করেছি সেটাই যদি তপুর বাঁচার একমাত্র পথ না হয়, খুব শিগগিরই সমস্ত অপরাধের দাগ ধুয়ে মুছে ফেলে সুস্থ জীবনের পথ ধরে তোমাদের কাছে ফিরে না আসে, তাহলে এই ঘরে দাঁড়িয়ে আমার মহাগুরুর নাম নিয়ে শপথ করছি, আমার জীবনের সমস্ত শিক্ষা ভুল জেনে তপুর দেওয়া এই জিনিস দিয়েই আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। তীব্র চোখে কল্যাণীর দিকে তাকালেন। তুমি কি বলো? ওদের শুনিয়ে দাও আমার এই শপথ তুমিও মেনে নেবে কি নেবে না। কল্যাণী স্থির চোখে তার দিকে তাকালেন, বললেন, মেনে না নিতে বাধা কোথায়? তুমিও জানো, আমিও জানি, এর শপথ রক্ষা করার দরকার হবে না। গুরুর আদেশ যা পেয়েছ তা মিথ্যা হতে পারে না। রিনা আস্তে আস্তে উঠে বসল। সে বা বকুল কেউ কিছু বুঝছে না। এই দুজনের মুখের দিকে চেয়ে বুকের তলায় কি যেন একটু আশার মতো উঁকিঝুঁকি দিচ্ছে। অবধূত নিজেও আস্তে আস্তে তাদের সামনে মেঝেতে বসলেন। বললেন, আমি যা করেছি তা না করলে শেয়াল কুকুরের মতো তপুকে যারা তাড়া করে বেড়াচ্ছে, তাদের কারো গুলিতে খুব শিগগিরই তার মৃত মুখ আমাদের দেখতে হতো। মা হয়ে তোমাকে বা জ্যাঠা হয়ে আমাকে তার মুখাগ্নি করতে হতো। গলা দিয়ে অস্ফুট একটা আর্ত শব্দ বার করে বকুল শিউরে উঠল। অবধূত বলে গেলেন, ওই রিনাকে জিজ্ঞেস করো কি যন্ত্রণা আর উদ্বেগ নিয়ে আমি তপু আর ওর কপাল দেখেছি আর হাত দেখেছি। কেউ যেন তপুর সমূহ একটা ফাঁড়া আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রাণঘাতী ফাঁড়া, কিন্তু আবার সেটা পরিষ্কার হয়ে যাবার লক্ষণও স্পষ্ট।
তারপর সুস্থ, সুন্দর, লম্বা, স্বাভাবিক জীবন। রিনার হাত বা কপালেও কোনো রকম বৈধব্যের বা দীর্ঘদিন স্বামীর কারণে দুর্ভোগের চিহ্ন নেই। যা আছে সেটা সাময়িক, বড়জোর 5 বছরের। একটু বাদেই বুঝলাম কি হলে বা কি করলে এমন একটা ফাঁড়া কেটে যেতে পারে। ও ধরা দিলে পুলিশের হাতে গুলি খেয়ে মরার ভয় নেই, আর যাবজ্জীবন কারাদণ্ড ওর হতে পারে না। তাহলে সুস্থ, সুন্দর, লম্বা, স্বাভাবিক জীবনযাপনের এমন সব স্পষ্ট চিহ্ন থাকত না। কটা দিন আমার যে কি সংকটে গেছে তোমরা জানো না। যদি আমার বিচারে ভুল হয় তাহলে সর্বনাশ, আর ভুলের ভয় যদি চুপ করে বসে থাকি তাহলে আরো সর্বনাশ। তপু, রিনা দুজনেই জানে 3-3টে রাত এরপর আমি শ্মশানে কাটিয়েছি। আমার মহা ভৈরব গুরুর কাছে, ভৈরবী মায়ের কাছে আকুল হয়ে প্রার্থনা করেছি, আমার মন স্থির করে দাও, আমার দৃষ্টি আরো মুক্ত করে দাও, আমার সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমাকে শুধু সত্য দেখার শক্তি দাও। তাই তাঁরা দিয়েছেন। নিজের ভিতর থেকেই গুরুর গলা কানে এসেছে, হতভাগা, দেরি করছিস কেন? আয়ু আছে, তবু ছেলেটা বেঘরে মরবে। ও ছেলে নিষ্পাপ, ওর ক্ষতি কে করবে? কেবল কল্যাণীকে সব বলেছি, সেও আমার সঙ্গে একমত। বলেছে ভুল হতে পারে না, তুমি যা করার করো। কাল রাতে ওদের আমি নিজের মনের মতো করে বিয়ে দিয়েছি। রাত থাকতে উঠে ট্যাক্সি নিয়ে তোমার কাছে চলে গেছি। সেখান থেকে আমার ভক্ত এই মস্ত পুলিশ অফিসারের কাছে গেছি। তাকে কেবল একটু অনুরোধ করেছি, লক আপে তপুর যাতে কোনো রকম অত্যাচার না হয় সে দায়িত্ব তাকে নিতে হবে। সব শোনার পর তাঁরও মনে আশঙ্কা। জিজ্ঞেস করেছেন, ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ড হবে না আপনি ঠিক জানেন? বলেছি, ঠিক জানি। এর পরের অধ্যায় কিছুটা গতানুগতিক। অবধূত একদিনের জন্য কোর্টে যাননি। আসামি তপন চ্যাটার্জিকে বুঝতেও দেননি তার হয়ে সওয়াল করার জন্য এমন একজন নামজাদা উকিলকে দিলে কে এমন জলের মতো টাকা খরচ করছে। নিজের উকিলকেই সে একথা জিজ্ঞেস করেছিল। উনি বলেছেন, তপুরই একজন মস্ত বড়লোক বন্ধুর বাবা, নাম বলতে বাধা আছে। তপু অবিশ্বাস করেনি। আঁচও করেছে কে হতে পারে। এরকম একজন বিরাট অবস্থাপন্ন বন্ধু তার আছে। মা তাকে জানে, মায়ের চেষ্টাতেই এটা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে খুনের কোনো অভিযোগই শেষ পর্যন্ত টেকেনি। বাপের বাড়ির পাড়ার যে ছেলেরা মৃত গুন্ডা সুধীর দত্তের দল থেকে রিনাকে অপহরণ করেছিল, পুলিশ তাদের ওপর চড়াও হয়ে কোর্টে টেনে এনেছে। রিনা তাদের শনাক্ত করেছে। অবধূতের পুলিশ অফিসারের দাপটে তাদের হৃৎকম্প। কোর্টে তারা অপরাধ স্বীকার করেছে। জেরায় পড়ে সুধীর দত্ত আরও কিছু কুকার্য ফাঁস করে দিয়েছে। তপুর উকিল এটাও বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন যে আত্মরক্ষা আর রিনাকে রক্ষা করার জন্যই তপন চ্যাটার্জি সুধীর দত্তকে গুলি করতে বাধ্য হয়েছিল। রিনা শান্ত মুখে সুন্দর সাক্ষী দিয়েছে। তপন চ্যাটার্জি শেষ পর্যন্ত খুনের দায় থেকে রক্ষা পেল বটে, আর পুলিশের ভক্ত অফিসারটির চেষ্টায় নকশালের ছাপটাও উবে গেল। সমাজবিরোধীর কার্যকলাপ আর লুটতরাজের অভিযোগ খণ্ডন করা গেল না। বিচারের দায় তার 5 বছরের কারাদণ্ড হল। তাকে ভ্যানে তোলার সময় ব্যাকুল মুখে যতটা সম্ভব ভিড় ঠেলে সামনে গেছিল। তপু চেঁচিয়ে বলেছে, মা, জেঠুকে এবার তৈরি থাকতে বলো। মা আর রিনার প্রতিক্রিয়া বোঝার আগেই পুলিশ তাকে ভ্যানে টেনে তুলেছে। বকুলের পর অনেকবার অনুনয় করে বলেছে, দাদা, তপুর সঙ্গে আমার একবার দেখা করার ব্যবস্থা করে দিন। সব বলে তো ওর ভুল ভাঙাতে হবে। অবধূত তাকে হাসি মুখে নিরস্ত করেছেন। কিচ্ছু দরকার নেই, সময় সব হবে। 5 বছরের জন্য আমার ওপর তোমরা ওকে জ্বলতে দাও। আখেরে তাতে দুতরফেরই লাভ বই, লোকসান হবে না। বকুল আর রিনা তার এ কথা আদেশ বলেই মেনে নিয়েছে। অবধূত শাশুড়ি বইয়ের থাকার জন্য সেই বড় পুলিশ অফিসার ভক্তর মারফত ভালো একটা ফ্ল্যাটও জোগাড় করেছেন। রিনার সন্তান কোন নার্সিংহোমে হবে, কোন ডাক্তার দেখবে, সেসব ব্যবস্থাও তিনি নিজে করেছেন। তার কথায় বকুল জলের দরে তার সেলাইয়ের দোকান বিক্রি করে দিয়েছে। অবিশ্বাসের আর ঠাঁই কোথায়। দাদা বলেছেন, জেল থেকে বেরুলেই তপুকে হরিদ্বার আর দেরাদুনে গিয়ে সকলকে নিয়ে পাকাপাকিভাবে থাকতে হবে। তপুর জন্য সেখানে একটা ভালো কাজ তিনি ঠিক করেই রেখেছেন। না কলকাতায়,
বা কোথাও কোনো রকম রাজনীতির হাওয়ার মধ্যে তপুকে তিনি আর রাখবেন না। আপাতত সব খরচ তাঁর। তপুর জন্য উনি হরিদ্বার আর দেরাদুনে ভালো কাজ ঠিক করেছেন, তাও বক্রেশ্বরে মহাভৈরব বাবার ডেরায় বসেই শুনেছি। আজ নয়, বহু বছর আগেই। তপুর যখন মাত্র 16-17 বছর বয়স, তখন থেকেই এ সংকল্প তার মাথায় ছিল। তপু ওই বয়সে নকশালদের সঙ্গে আর আরো কাদের সঙ্গে মিশছে শোনার পর থেকেই তার দুশ্চিন্তা। তখনই ঠিক করেছিলেন ওকে কলকাতায় রাখবেন না। কিন্তু তখনও প্ল্যান কিছু ঠিক হয়নি। সেই সময় হরিদ্বারের ভক্ত পুরুষোত্তম ত্রিপাঠী বাবার দয়ায়, যার সেখানে এখন 3-3টে হোটেল, সে দেখা করতে এসেছিল। কথায় কথায় ভাইপোর কথা শুনে সেই সোৎসাহে প্রস্তাব দিয়েছিল তার হাতে ছেড়ে দিলে ওই ভাইপোর দায়িত্ব সে নেবে। 5-7 বছর শিখিয়ে পড়িয়ে নিয়ে সবকটা হোটেলের জন্য একজন জেনারেল ম্যানেজার পোস্ট করে তাকে বসিয়ে দেবে। বাবার ভাইপোকে পেলে সে বর্তে যাবে। তপুর বিচারের রায় বেরুবার পর পূর্ব কথা স্মরণ করিয়ে অবধূত তাকে একটা চিঠি লিখেছিলেন। চিঠি পেয়েই সে সানন্দে জবাব দিয়েছে, আগের ব্যবস্থা তো ঠিক আগেই। এখন সে দেরাদুনেও একটা আধুনিক হোটেল করার কথা ভাবছে। বাবার ভাইপোকে পেলে সে নির্দ্বিধায় সেটা করবে, আর সবকটা হোটেলের জেনারেল ম্যানেজারের পদে তাকে বসিয়ে দেওয়া ছাড়াও দেরাদুন হোটেলের 4 আনা লাভের অংশও লিখে দেবে। বাবা সত্তর ভাইপোকে পাঠাবার ব্যবস্থা করুন। বিশ্বস্ত আপনার জন্য তার বড় অভাব। ফলে ভাইপোর সম্পর্কে অবধূত তাকে আবার বিস্তারিত লিখেছেন। তার উত্তরে পুরুষোত্তম ত্রিপাঠী জানিয়েছে, বাবার ইচ্ছেই তার কাছে আদেশ, সে অপেক্ষা করবে। একটু হেসে অবধূত বলেছিলেন, মানুষের মন কোথায় নামে আবার কত উপরেও ওঠে দেখুন। মাস 6 আগে পুরুষোত্তম হরিদ্বার থেকে কোন্নগরে এসে হাজির। ভাইপোকে নেবার তাগিদ আমার থেকে তার বেশি। তার সব ব্যবস্থা পাকা। দেরাদুনে জমি কিনে আধুনিক হোটেলের বাড়ির কাজও শুরু হয়ে গেছে। আমার ভাইপোর অপেক্ষায় এখন সে উন্মুখ হয়ে আছে। আমি ঠাট্টা করে জিজ্ঞেস করেছিলাম, কত মাইনে দেবে? তাইতেই ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে চলেছে। ভেবেছিলাম শুরুতে মাসে 3000 টাকা করে দেব, আর বছরে নতুন হোটেলের 4 আনা অংশ। তবে বাবা যদি আরো বাড়াতে বলেন আমি সেটাই ঠিক ধরে নেব। আমি উল্টে লজ্জা পেয়েছি, তুমি যা ভেবেছ সেটা ঠিকের থেকেও অনেক বেশি। রিনার একটি মেয়ে হয়েছে, এখন 4.5 বছর বয়স। বেশ ফুটফুটে মেয়ে শুনলাম। এরপর কেবল সেই দিনটির প্রতীক্ষা সকলের, তপুর জেল থেকে মুক্তি পাওয়ার প্রতীক্ষা। মনের তলায় আর কোনো রকম উৎকণ্ঠা বা উদ্বেগ ছিল না। কেবল এমন এক জীবন নাটকের শেষ অঙ্ক দেখার জন্য ভিতরটা উন্মুখ হয়েছিল। বক্রেশ্বর থেকে 2 দিন আগেই ফিরেছি আমরা। যদিও অবধূত জানতেন তপু নির্দিষ্ট দিনের আগে ছাড়া পাওয়ার কোনো তদবিরই করবে না। তার দিক থেকে আরো 2 দিন থেকে যাবার সদয় আমন্ত্রণ আসবেই জানতাম। বলেছেন, আরো 2 দিন থেকে শেষ দেখে যান। তপুটার জন্য আপনাকেও কটা দিন কাছে পেলাম। কাছে পাওয়ার আনন্দ তার বেশি কি আমার, সে কথা আর তুললাম না। আমি সানন্দে রাজি। সেই দিন এলো। আমি আর অবধূত সামনের বারান্দায় বসে। কল্যাণী মাঝে মাঝে এসে দাঁড়াচ্ছেন, আবার কাজে চলে যাচ্ছেন। পেটো কার্তিক ঘন ঘন ঘর বার করছে, আর চাপা উত্তেজনায় একবার আমাদের দিকে থমকে থমকে তাকাচ্ছে। সকালে এখানে এসেই বলেছে, দোকানে বলে এসেছি আমি আর যাচ্ছি না। অবধূত জিজ্ঞেস করেছেন, কেন, আজ কি? আজ আপনার জামার পকেটে ওই রিভলভার কেন? আমার পকেটে রিভলভার বলে তুই দোকান কামাই করবি? হাঁ, আপনার পকেটে রিভলভার জানলে তামাম কোন্নগরের লোক দোকানপাট বন্ধ করে এখানে ছুটে আসবে। অবধূত বলে উঠেছেন, ও বাবা, অত দরকার নেই। আমাকে রক্ষা করার জন্য তুই একলা থাকলেই যথেষ্ট। আমাদের হাবভাব দেখেই হয়তো কার্তিকের মনে এখন খুব একটা দুর্ভাবনা নেই। কিন্তু পুলিশে ধরিয়ে দেবার ফলে যে আত্মীয় বলে গেছে জেল থেকে বেঁচে বেরুতে পারলে তার প্রথম কাজ হবে বাবাকে খুন করা, সেই লোক আজ জেল ফেরত এখানে আসছে। কার্তিক উত্তেজনা চেপে রাখে কি করে? তাছাড়া বাবার কাণ্ডর কি কোনো কিছু বোঝার উপায় আছে? এই দিনে তার পকেটের ভারী জিনিসটা যে রিভলভার, সে কি ও জানে না? 9:45 একটা ট্যাক্সি এসে দাঁড়ালো। নিজের অগোচরে আমি উঠে দাঁড়িয়েছি। পেটো কার্তিক গেটের সামনে।
গাড়ি থামার আওয়াজ পেয়ে কল্যাণীও তাড়াতাড়ি বেরিয়ে এলেন। অবধূত চেয়ারে গা ছেড়ে বসে আছেন। প্রথমে নাতনির হাত ধরে বকুল নামল, তারপর রীনা, শেষে তপন, তপু। আমি দেখছি, দোহারা, লম্বা, মিষ্টি চেহারা, চোখে মুখে বুদ্ধির ছাপ। দূর থেকে তার দৃষ্টি চেয়ারে বসা জেঠুর দিকে। পেটো কার্তিক তাড়াতাড়ি বাঁশের গেটটা খুলে দিল। ওরা এলো, একে একে দাওয়ায় উঠল। অবধূত এইবার উঠে দাঁড়ালেন। নাতনির হাত ছেড়ে প্রথমে বকুল অবধূতের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করল, তারপর রীনা। তপু পায়ে পায়ে এগিয়ে আসছে। পকেট থেকে রিভলভারটা বার করে অবধূত তার দিকে এগিয়ে দিলেন। গম্ভীর, নে, লোড করা আছে। তপু থমকে দাঁড়ালো, অপলক চেয়ে রইল খানিক। অবধূত একটা উদ্গত অনুভূতি দমন করতে না পেরে তপু তাঁর পায়ের ওপর আছড়ে পড়ল, দু পা জড়িয়ে ধরে কপাল ঘষতে লাগল। অবধূত মিটিমিটি হাসছেন। দিনের বেলায় সকলের চোখের ওপর বুক ফুলিয়ে চলে আসতে তাহলে ভালোই লাগছে বলছিস? এমন এক দৃশ্য দেখার ভাগ্য কি জীবনে বেশি আসে? বকুলের চোখে জল, রীনার চোখে জল, পেটো কার্তিকের চোখের কোনো চিকচিক করছে। কেবল কল্যাণী অল্প অল্প হাসছেন আর তপুর দিকে চেয়ে আছেন। আর অবধূত হাসছেন আর তপুকে দেখছেন। তপু তখনও অবধূতের পায়ে কপাল ঘষছে। আরও একটা বছর ঘুরেছে। তার মধ্যে প্রথম 6 মাসে অবধূতের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়নি। ফোনে 2-4 বার কথা হয়েছে। কয়েক ঘন্টার জন্য পেটো কার্তিক একবার এসেছিল। কলকাতায় কি কাজ পড়েছিল, সময় করে আমার সঙ্গে একবার দেখা করে গেছিল। তখন খুবই বিমর্ষ দেখেছি ওকে। বলেছে, বাবা আর মাতাজি কিছু একটা মতলবে আছেন স্যার। আমি কিছু বুঝতে পারছি না। কোন নগরের বাড়িতে মাঝে মাঝে কোথাকার সাধুরা আসছে, কোনো সঙ্গটঙ্গের হবে, কিন্তু জিজ্ঞেস করলেই বাবার ধমক, তোর সবই জানতে হবে, তার কি মানে? তারপর কথা নেই, বার্তা নেই। হঠাৎ মাতাজি তার ব্যাংক থেকে আমার আর সুষমার নামে 40,000 টাকা ট্রান্সফার করে বসলেন, আর হারুন নামে 5,000 টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিলেন। এসব কি ব্যাপার বলুন তো? আমার দারুণ অস্বস্তি হচ্ছে। বলেছি, সুখবর তো, অস্বস্তির কি আছে? তাছাড়া টাকা থাকলে সময় বিলি ব্যবস্থা করাই তো উচিত। কিন্তু এ কথায় পেটো কার্তিকের দুশ্চিন্তা লাঘব হয়নি। আমারই কি হয়েছে? গেলবারের কালী পুজোর রাতে কথায় কথায় ভদ্রলোক বলেছিলেন, তার একটি কর্মের গাছে কোন ফল ধরে, বিষ ফল না অমৃত, তাই দেখার প্রতীক্ষাতে বসে আছেন। যেভাবে বলেছিলেন, মনে হয়েছে তারপরেই তার কাজ শেষ, ছুটি। অমৃত ফলই যে ধরেছে, এক দুঃখিনী মা তার ছেলে পেয়েছে, জীবনযুদ্ধে জর্জরিত এক মেয়ে নির্ভয় হবার মতো স্বামী পেয়েছে। তারপর থেকেই আমার মনের তলায় একটা অনাগত শঙ্কা থিতিয়েছিল। যাকে অনেক ভাগ্যে হঠাৎ পেয়েছি, তাকে হঠাৎই হারানোর শঙ্কা। এবারে অবধূতের বাড়িতে আর কালী পুজো হয়নি। কর্ত্রী নেই, কর্তা নেই, কে করবে কালী পুজো? বছরের পরের 6 মাস ধরেই তাদের বাড়ি তালাবন্ধ। তাঁরা নিরুদ্দেশের পথে যাত্রী হয়েছেন, এরকম চিন্তা অবশ্য তখন ছিল না। আমার বা পেটো কার্তিক কারোরই না, কারণ তার বাবা মা দুজনেই দেরাদুনে ছুটেছিলেন তপুর মেয়েটার মারাত্মক অসুখের খবর পেয়ে। বকুল আর রীনা কাকুতি মিনতি করে ওদের লিখেছিলেন পত্র পাঠ চলে আসতে, তাঁরা না এলে সর্বনাশ হয়ে যাবে। তাদের দুজনকেই ছুটতে হয়েছে। মাস 3 পর্যন্ত 3খানা করে চিঠি লিখে কার্তিক হয়তো 1খানা চিঠির জবাব পেয়েছে। তপুর মেয়ের খবর ভালো নয়, এখন নড়তে পারছেন না, কবে পারবেন তাও জানেন না। পেটো কার্তিক এসে অভিমান ভরে আমাকে খবরটা জানিয়ে গেছে। বলেছে, আত্মীয় এমনই জিনিস স্যার, যে মাতাজি কোথাও নড়েন না, তিনিও আত্মীয়ের টানে 3 মাস ধরে ঘরবাড়ি ছেড়ে বসে আছেন। না, তপুর মেয়ের কি অসুখ, কি বৃত্তান্ত, বাবা সে সম্পর্কে কিছুই লেখেননি। আরও 3 মাস বাদে পেটো কার্তিক একদিন আমার কাছে এসে হাউমাউ করে কেঁদেছে। বাবার কাছে চিঠি লিখে লিখে জবাব না পেয়ে ও পুরুষোত্তম ত্রিপাঠীকে লিখেছিল, তার জবাব এসেছে। বাবা আর মাতাজি 3 মাস যাবৎ দেরাদুন বা হরিদ্বারে নেই। তার ধারণা ছিল তপুবাবুর মেয়েটি মারা যাবার পরে তাঁরা কোন নগরেই ফিরে গেছেন। শুনে একটু চমকে উঠেছিলাম, কারণ কি একটা শোনা কথা যেন কানে বাজছে। হ্যাঁ,
কঙ্কালমালী মহাভৈরবের ডেরার দাওয়ায় বসে অবধূতি বলেছিলেন, তপুর প্রসঙ্গে অমন সাংঘাতিক সিদ্ধান্ত নেবার আগে পুঙ্খানুপুঙ্খভাবে ওর কপাল আর হাত দেখার কথা। মনে হয়েছিল আগের থেকেও ঢের বেশি পরিষ্কার। কিছু সময়ের জন্য ঝামেলা, তারপর সব পরিষ্কার, সুস্থ জীবন, দীর্ঘ আয়ু, কেবল একটু শোকের চিহ্ন আছে। কোনো নিকটজনের কিছু হতে পারে। হ্যাঁ, এ কথাই অবধূত বলেছেন। তখনকার উত্তেজনা আর দুশ্চিন্তায় সেই নিকটজন কে হতে পারে তা নিয়ে অবধূত মাথা ঘামাননি। প্রীতিভাজন এসো। এখানে একটি বাগদেবীর পুজো অনুষ্ঠান শুরু হয়েছে। জনাকতক নবীন প্রবীণ সাধু আর জনা কয়েক বাঙালি অবাঙালির আড়ম্বরশূন্য ছোট ব্যাপার দাঁড়িয়ে দেখছিলাম। বড় ভালো লাগছিল। হঠাৎ এই দিনে আপনাকেই কেন মনে পড়ল জানি না। আমার সাময়িক আবাস অর্থাৎ চালাগড়ে ফিরে এসে লিখতে বসলাম। এখনো এখানে বেশ শীত। আমার রসনা ভালো জিনিস পেলে এখনো সিক্ত হয় জেনেই বোধহয় কল্যাণী সুগন্ধ আতপ, মুগের ডাল আর নানাবিধ আনাজ সেদ্ধ সহযোগে কাঁচা উনুনে কিছু চাপিয়েছে। লিখতে বসে বেশ সুঘ্রাণ নাকে আসছে। হঠাৎ একটু টিপ্পনির সুর শুনলাম। এখনো আবার পিছু টান কেন? কাকে? কলম থামিয়ে তাকালাম। আমি তো মশাই লেখক বা কবিটবি নই। তার ওপর কল্যাণীর এখন আমাকে মনের ঘরে তাড়িয়ে নিয়ে যাবার সংকল্প। তাই আপনাদের সংসার সর্বস্ব মানুষের মতো ভালো লাগাটা আমার উচিত নয়। কিন্তু কি করব? কল্যাণী স্নান সারা, পিঠে খোলা চুল ছড়ানো স্নিগ্ধ মূর্তিটি বড় ভালো লাগলো। হাতে আবার খিচুড়ি নাড়ার খুন্তি গোছের একটা কি শিশির ছোঁয়া তাজা জুঁই ফুলের মতো লাগছিল ওকে। আপনি হলে আরো ভালো উপমা দিতে পারতেন। বললাম, কাকে লিখছি। শুনে আক্ষেপসূচক মিষ্টি বাক্য। আহা, ভদ্রলোক হয়তো খুব ভাবছেন আমাদের জন্য। লেখো। বুঝুন, পিছুটান নাকি কেবল আমার? ওপরের ঠিকানা দেখে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এই রাতের পর থেকে এটুকুর হদিস দেবার সুযোগ হয়তো আর থাকবে না। কারণ কাল সকাল থেকেই আমরা গড় ঠিকানার পথযাত্রী। কল্যাণীর বিবেচনায় যে পথের শেষ মনের ঘরে। লোকে বলে কর্তার ইচ্ছে কর্ম, আমার হয়েছে কর্ত্রীর ইচ্ছে কর্ম। কয়েক জায়গায় ঘুরে মাস দেড়েক হলো এখানে এসেছি। কল্যাণীর পিছুটান নেই, কিন্তু শীতের ভয় আমার শরীরের জন্য চিন্তা আছে। হঠাৎ বেশি শীত এখন আর তেমন বরদাস্ত করতে পারি না। তাই এখানে এসে সাময়িক বিরতি। কল্যাণীর দৃঢ় বিশ্বাস আস্তে আস্তে সইয়ে নিতে পারলে আমার এই দেহটাকে এসে আবার পঞ্চতপ অর্থাৎ তাপ সহনযোগ্য করে তুলতে পারবে। তপুরমন ফুটফুটে সুন্দর মেয়েটা বাঁচল না, লিউকোমিয়া হয়েছিল। বকুল আর রিনা ভেবেছিল আমি গিয়ে অসাধ্য সাধন করতে পারব। কিন্তু ঘটনার সাজ তো আমরা সাজাই না, আর যা করার করেও অন্য কেউ। আমাদের ক্ষমতা কতটুকু বলুন তো? তবু প্রাণপণ চেষ্টা আমি করেছিলাম। কল্যাণীর চেষ্টার রীতি জানি না, কিন্তু এটুকু জানি চেষ্টা সেও করেছিল। কিন্তু যা হবার হয়েই গেল। মাঝখান থেকে যেটুকু জানি বলে গর্ব, সেটাই বেদনার কারণ হয়ে উঠল। আপনার মনে আছে, তপুর কপাল আর হাত দেখে দেখে আমার মনে হয়েছিল শুধু কারো বিয়োগজনিত একটা শোকের চিহ্ন ছাড়া ভবিষ্যৎ জীবনে ওর আর দুর্দৈব কিছু নেই। তখন ভাবিনি, কিন্তু মুনিয়ার অশোকের খবর পেয়ে এখানে এসে স্পষ্ট বুঝলাম তপুর কপালে আর হাতে কোন শোকের চিহ্ন। তখন কেবলই মনে হলো আমাদের আগে থেকেই জানার শক্তিটা অভিশাপ ছাড়া আর কিছু নয়। যে সাজায়, যে ঘটায়, আগে ভাগে এই জানাটা যে তার অভিপ্রেত নয়, এ নিজের বুকের তলা যন্ত্রণা দিয়ে যেমন বুঝেছি তেমন আর কখনো বুঝিনি। যাক, মন খারাপ করবেন না। আমার বিদ্যার এটুকুই সান্ত্বনা যে আমি এও জানি আবারও ওদের ছেলে মেয়ে হবে, ওরা সুখে থাকবে। আচ্ছা, মনের ঘরটা কি ব্যাপার বলুন তো মশাই? কোন্নগরে থাকতেও কল্যাণী প্রায় তাগিদ দিত, এবারে মনের ঘরের দিকে পা বাড়ানোর জন্য প্রস্তুত হও। আর বেশি দিন না কিন্তু। আমি ভেবে পাইনি সেটা কোন দিকে কোন পথে। এই পৃথিবী, তার আকাশ বাতাস ফুল ফল জল মাটি
আমার তো খুব ভালো লাগে। এখান থেকে আরো ভালো মনের ঘর আর কোথায় পাবো? কল্যাণী হাসে, বলে, ওই যে সব সময় তোমার এক খোঁজ, কে ঘটায়, কে সাজায়, কে করে। তার হদিশ পেতে হলে তোমাকে সব দিক ছেড়ে ওই মনের ঘরের দিকে পা বাড়াতে হবে। ওই মনের ঘরই শক্তির ঘর, সবকিছুর কলকাঠি ওখান থেকেই নড়ে। হয়তো হবে, আমি জানি না, বুঝি না এমন ব্যাপারের কি লেখাজোকা আছে। ভাবি, আমার মহাভৈরব গুরু কঙ্কালমালী কি সেই ঘরের দিকেই পা বাড়িয়েছেন? ভৈরবী মা মহামায়া কি সেই ঘরের দিকেই পা বাড়িয়েছেন? হবে বা, শক্তির টান শক্তি বোঝে। ভৈরব গুরুর মধ্যে এক রকমের দুর্বোধ্য শক্তি। ভৈরব মায়ের মধ্যেও দেখেছি, কল্যাণীর মধ্যেও যে দেখেছি। আমার ঈর্ষাকাতর সত্তা অনেক অনেক দিন পর্যন্ত তা স্বীকার করতে চাইনি। আর অস্বীকার করি না, ওর কাছে নিজেকে সমর্পণ করেছি। তাইতেই ভারী শান্তি। ও যদি আরো বড় শক্তির হদিশ আমাকে দিতে পারে, দোসর হয়ে সেই মনের ঘরের দিকে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমার পা বাড়াতে আপত্তি কি? আরও লেখা কল্যাণীর ভাষায় পিছুটানের মতো হয়ে যাবে মনে হচ্ছে। এখানেই থামলাম। ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের কালী কিঙ্কর অবধূত। এই উপন্যাস এখানেই শেষ। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। অন্যদিন আসবো আবার নতুন কোনো উপস্থাপনা নিয়ে। আজকের মতো নমস্কার।